কোন কোন জায়গায় ব্যথা আলো, কোন কোন জায়গায় ব্যথা আলো। তা মমতা ব্যানার্জি সবসময় কেন্দ্র সরকারের ছাদ্য করবে। তার সাংবিধানিক চেয়ারে বসে আর একটা নির্বাচন কমিশনের সাংবিধানিক চেয়ারকে তুমি চ্যালেঞ্জ করে ফেললে। এক পদ্ধতিতে সাত পানি মেরেছে, সেই কারণেই মমতাবাবুকে ডার লাগিয়া খাল কেটে কুমির এনে ফেলল। আজকে বিচারপতিদের উপর দায়িত্ব দিয়ে দিল, ফাটা বাঁশে ডুগডুগি বাজিয়ে শুধুমাত্র অনলি ফোর। তার মানে কি, বাংলায় ফেটে গেল ফেসে গেল কালিরামের ঢোল। আজকে মমতা ব্যানার্জির কালিরামের ঢোলের মতো ফেসে গেছে। শিক্ষিত বেকারদেরকে, বিএ পাসের ছেলেদেরকে, এমএ পাসের ছেলেদেরকে, এমএসসি পাসের ছেলেদেরকে, ডক্টরেট পাসের ছেলেদেরকে, ইঞ্জিনিয়ার পাসের ছেলেদেরকে আজকে তুমি আল্লাহকে নাম পার দে দে বাবা বলে ১,৫০০ টাকা ভিক্ষার পাত্র ধরিয়ে দিচ্ছ। লক্ষ্মীর ভাণ্ডার এই তো এক ধরনের ঘুষ, বেকার ভাতা এই তো এক ধরনের ঘুষ। বিরোধী পক্ষকে তুমি যত চমকাবে, যত ধমকাবে, বিরোধী পক্ষ তত মজবুত হবে। তৃণমূলে বাংলাদেশি জামাতি যোগ আছে, দিস ইজ দ্য প্রুফ। কেরলের নাম বদল করলো কেন্দ্রীয় সরকার, কেরলম করলো। মুখ্যমন্ত্রীর ব্যথা এইখানে, পশ্চিমবঙ্গের নাম বাংলা কেন হচ্ছে না? এই মমতা ব্যানার্জির ব্যথা, সে একটা বাংলায় কথা আছে, কোন কোন জায়গায় ব্যথা আলো, কোন কোন জায়গায় ব্যথা আলো। তা মমতা ব্যানার্জি সবসময় কেন্দ্র সরকারের ছাদ্য করবে। স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবে কোমরে দড়ি দিয়ে ঘোরাবো, প্রধানমন্ত্রীকে ছাদ্য করবে। এসআর নিয়ে আপনি বলুন তো, 12টা রাজ্যে এসআর হয়েছে, 11টা 12 মানে একটা বাংলাকে পরিস্থিতি ধরে, তাহলে 11টা রাজ্যে এসআর হয়েছে। সেখানে মুখ্যমন্ত্রী আছে, সেখানে ডিএম আছে, সেখানে এসপি আছে, সেখানে ডিজি আছে, সেখানে সরকার আছে, বিরোধী পক্ষ আছে। সেখানে কোনো টু শব্দ হলো না, কোনো টু শব্দ হলো না। সেখানে কেউ কোনো জায়গায় 90 লক্ষ, কোনো জায়গায় 7 লক্ষ, কোনো জায়গায় 80 লক্ষ বাদ তো গেল। তাহলে তারা যদি এসআরকে চুপচাপ মেনে নিতে পারে, বাংলায় এসআর চালু হতে নাও দিই, আমি বেঁচে থাকতে এসআর হতে দেবো না। এই যে বীজ মন্ত্র ছড়িয়ে দিল, এটাই তো গণ্ডগোলের মূল, এটাই তো সর্বনাশের মূল। একটা সাংবিধানিক চেয়ারে বসে আর একটা নির্বাচন কমিশনের সাংবিধানিক চেয়ারকে তুমি চ্যালেঞ্জ করে ফেললে, এবং শুধু চ্যালেঞ্জ করলো না, জ্ঞানেশ কুমারের ছাদ্য করে দিলে। তুমি বললে জ্ঞানেশ কুমারের গোষ্ঠী, তার হেন গোষ্ঠী নেই নির্বাচন কমিশনের যে তার ছাদ্য না করে। আবার তুমি যে 42,000 কর্মচারী দিলে, সেটা দিল্লি থেকে আসেনি, সেটা রাজস্থান থেকে আসেনি, সেটা আরব থেকে আসেনি, সেটা কুয়েত থেকে আসেনি, সেটা বাংলাদেশ থেকেও আসেনি, সেটা পাকিস্তান। সেই 42,000 কর্মচারী তোমার রাজ্যের কর্মচারী। আবার সঙ্গে যে যায় ভাগ্নে মদন, সঙ্গে কে যাচ্ছে? তৃণমূলের মা মাটি মানুষ, তৃণমূলের ঝান্ডা। আর যখন এসআর চালু হয়ে গেল, যারা অনুপ্রবেশকারী তারা বেশ কিছু জায়গায় করে পালিয়ে গেল। আপনি দেখুন, ডানকুনি খালি হয়ে গেল, গুলশান কলোনি খালি হয়ে গেল, উত্তর 24 পরগনা খালি হয়ে গেল, দক্ষিণ 24 পরগনা খালি হয়ে গেল, মালদা খালি হয়ে গেল, দক্ষিণ 24। তাহলে গেল না কারা? গেল না যাদেরকে মমতা ব্যানার্জি পূর্ণাঙ্গ সাপোর্ট দিয়েছিল, মাই হু না, বেঁচে থাকতে করতে দেবো না, তারাই রয়ে গেল। আর বাকি বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান পালিয়ে গেল, তারা রিস্ক নিল না। কিন্তু রয়ে গেল কেন? কারণ লোকাল তৃণমূল নেতারা তারা সাহস জোগাল। এখন যে নোটিশ গেল, এই নোটিশে এক পদ্ধতিতে সাত পানি মেরেছে, সেই কারণেই মমতাবাবুকে ডার লাগিয়া
আজকে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী সাংবিধানিক চেয়ারে বসে একটা সাংবাদিককে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করল। মমতা ব্যানার্জিকে আমি জিজ্ঞেস করতে চাই যে তুমি উকিলের ড্রেস পরে, প্লিজ মেলট 5 মিনিটস, মেলট 5 মিনিটস, যে উকিলের ড্রেস পরে দেখাতে গেলে ওটা সুপ্রিম কোর্টের রেকর্ডে আছে? নো। সুপ্রিম কোর্টের রায়ে তোমার নাম আছে? নো। তাহলে নটঙ্কিটা কেন করলো? নটঙ্কিটা এই কারণে করলো, বাংলার তৃণমূলীদের, বাংলার চারানা টানা নেতাদের, বাংলার গোষ্ঠীকে যাতে বলতে পারে দেখো মমতা ব্যানার্জি কত বাংলা দরদি, যে বাংলার মানুষের জন্য কালো কোট গায়ে দিয়ে সুপ্রিম কোর্টে লড়াই করলো, এই বলার জন্য এই নটঙ্কি। আজকে সেই সুপ্রিম কোর্টে মামলার ফল কি হলো? ফল হলো খাল কেটে কুমির নিয়ে এলো, খাল কেটে কুমির এনে ফেললো। আজকে বিচারপতিদের উপর দায়িত্ব দিয়ে দিল, আমার হাইকোর্টের চিফ জাস্টিস সহ বিভিন্ন কোর্টের জাজদের। এবং লাস্ট অর্ডার কি হলো? শুধুমাত্র আমার পশ্চিমবাংলার জজেরা করবে না, বাইরে থেকে জজ ফাটা বাঁশে ডুগডুগি বাজিয়ে শুধুমাত্র এই রাজ্যের জন্য, শুধুমাত্র অনলি ফোর। তার মানে কি বাংলায় 1 পো দুধে 7 পো পানি মেরেছে। এই যে উনি দাবি করছেন যে 21 সালের ভোটার লিস্ট, 24 সালের ভোটার লিস্ট, অর্থাৎ 21 সালের ভোটার লিস্টে উনি 5 to 7% হিন্দু ভোট পেয়েছে, বাকি সব জল মেশানো মুসলমানদের ভোটে জিতে আছে। এই কারণে এই যে যারা এদেশীয় মুসলমান, তাদের হারাবার কিছু নেই, তাদের ভয়ের কিছু নেই, কিসিকে ডান্নাকে নেই। কারণ এই ভারতবর্ষের মুসলমানরা দেশ ভাগ হওয়ার পরেও ভারতবর্ষের মুসলমানরা যারা পাকিস্তানে চলে যায়নি, যারা জিন্নার ডাকে চলে যায়নি, যারা মুসলিম লীগের ডাকে যায়নি, তারা এই ভারতবর্ষের মাটিকে 5 বার চুম্বন করে এ দেশ হামারা, হিন্দুস্তান হামারা, এই দেশকে থেকে গেছে। আমরা যারা 15% মুসলমান রয়ে গেছি, আমাদের डरने का बात नहीं है, किसी का डरने का बात नहीं है, যেটা আমি প্রথম থেকে বলে আসছি। ডার কাদের? ডার অনুপ্রবেশকারীদের। ডার কাদের? এই অনুপ্রবেশকারী শুরু করেছিল কারা? বামফ্রন্ট শুরু করেছিল। বামফ্রন্ট কিন্তু শুরু করেছিল, শুরুয়াত কিন্তু বামফ্রন্ট, বিসমিল্লাহ কিন্তু বামফ্রন্ট, ওম বামফ্রন্ট। আর মমতা ব্যানার্জি সেটাকে আরও 1 পো দুধে 7 পো পানি মেরে মেরে বাড়িয়ে দিল, আরও মানে একবারে ফুলে ফেপে ঢোল ফেটে গেল, ফেসে গেল কালিরামের ঢোল। আজকে মমতা ব্যানার্জির কালিরামের ঢোলের মতো ফেসে গেছে। আজকে আমার হাইকোর্টে, আমার সিটি সিভিল কোর্টে, আমার স্মল কজে, ব্যাংসাল কোর্টে বোমের আতঙ্ক, বোম স্কোয়াড এসে খুঁজছে। কেন? কি কারণে? বিচারপতিদের ডার। আমার হাইকোর্টে ইডি সিবিআইয়ের মামলা মমতা ব্যানার্জির বিরুদ্ধে, এই বাংলার একজন লার্নেড তোমার অ্যাডভোকেট উইথ মিনিস্টার, সে দাঁড়িয়ে থেকে এজলাস ভণ্ডুল করলো এবং বাধ্য হলো এজলাসের বিচারপতি মাননীয়া সুপ্রিয়া ঘোষ এজলাস ছেড়ে চলে যেত। সেই মামলা চলে গেল সুপ্রিম কোর্টে। তাহলে মমতা ব্যানার্জির আমলে কি এমন ভয়? গদি হারানোর ভয়? হ্যাঁ, এত মোহ গদি, এত মোহ মুখ্যমন্ত্রী, এত মোহ তৃণমূলের। আজকে বলুন তো, ওনার মধ্যে এতটুকু যদি সততা, ওরা তো লিখতো সততার প্রতীক মমতা ব্যানার্জিকে ভোট দিই, তো সততা, এই সততা, এই তোমার সততার নমুনা। আজকে তুমি বলতে বদলা নয় বদল চাই, আজকে তো ইঞ্চিতে ইঞ্চিতে বদলা নিচ্ছে। আজকে মুসলমানদের উদ্দেশ্যে তুমি কি বলেছিলে? ওয়াকআপ, যে সিপিএমের লোকেরা লুটে পুটে খেয়েছে, আমি এলে উদ্ধার করে দেবো। মুসলমানদের উদ্দেশ্যে বলেছিলে, কি বলেছিলে?
সাজার কমিটি রিপোর্ট আমি বাস্তবে রূপ দেবো, 10,000 মাদ্রাসা করে দেবো, বাংলার বাইরে কোনো কাউকে যেতে হবে না। আমি মমতা ব্যানার্জিকে শুধু প্রশ্ন করতে চাই, কোথায় গেল তোমার সাজার কমিটি রিপোর্ট? কোথায় গেল তোমার ওয়াকআপ? কোথায় গেল? বাংলার বাইরে চাকরি করতে যেতে হবে না, খাটতে যেতে হবে না। আজকে তোমাকে বলতে হচ্ছে বেকার যুবকদেরকে চা তৈরি করো, ঘুগনি তৈরি করো, মুড়ি ভাজো, তেলে ভাজো। আজকে তুমি শিক্ষিত বেকারদেরকে, বিএ পাসের ছেলেদেরকে, এমএ পাসের ছেলেদেরকে, এমএসসি পাসের ছেলেদেরকে, ডক্টরেট পাসের ছেলেদেরকে, ইঞ্জিনিয়ার পাসের ছেলেদেরকে আজকে তুমি আল্লাহকে নাম পার দে বাবা বলে 1,500 টাকা ভিক্ষার পাত্র ধরিয়ে দিচ্ছ, বাঙ্গালকে কাঙ্গাল করে দিয়েছ। আজকে মমতা ব্যানার্জির সরকার বাঙ্গালকে কাঙ্গাল করে দিয়েছে, তাই বাংলার মুসলমানরা ধরে ফেলেছে, এর নটঙ্কি বাংলার সনাতনীরা ধরে ফেলেছে। তাই তো আজকে বাংলার 0-0 মাস শূন্য, সেই শূন্য থেকে লোক ধার করতে হচ্ছে প্রতিকূলকে। আজকে বাইরন বিশ্বাস সাগরদিঘিতে উপনির্বাচনে হাত চিহ্নে জেতা সিপিএমের সাপোর্টে, তাকে নিতে হচ্ছে। মানস ভূঁইয়া কংগ্রেসের, তাকে পিংলা বোম মারা কেসে ফাঁসিয়ে দিয়ে তাকে তার দলে যোগদান করতেছে। বাংলার বুকে বিরোধীদের ইঞ্চিতে জবাব নিতে হচ্ছে। আপনাকে একটা ইন্টারেস্টিং ম্যাটার বলি, জুতো দেখানো হয়েছে আজকে। লেট মি ফিনিশ, আপনাকে ইন্টারেস্টিং ওই ম্যাটারে আসছি। আজকে হুমায়ুন কবির তার দলের এমএলএ মসজিদ করার নামে তাকে তালাক তালাক তালাক, অথচ উনি সরকারি টাকায় জগন্নাথ দেবের মন্দির করলো। যে জগন্নাথের মন্দির পুরীতে, উড়িষ্যাতে, তার একটা ঐতিহ্য আছে, তার একটা ইতিহাস আছে, তার একটা ব্যাকগ্রাউন্ড আছে। দীঘায় জগন্নাথের কি ব্যাকগ্রাউন্ড আছে? টেনে নিয়ে এসো সরকারি টাকায় জগন্নাথ দেব। মহাকাল মন্দির পাহাড়ে তাকে নিচে নামিয়ে নিয়ে এলো সরকারি টাকায়। মুসলমানদের ওয়াকফের সম্পত্তি মসজিদ রয়েছে, সেই মসজিদে কারেন্ট কেটে দিল, রাতের অন্ধকারে মসজিদের পাঁচিল ভেঙে দিল, দিয়ে সেখানে দুর্গা মন্দির করল। সরকার তৈরি করেছে, বাংলার মানুষ ভোট দিয়েছে কি খালি মন্দির করার জন্য? সরকারি টাকায় মন্দির হয়, সরকারি টাকায় মসজিদ হয়, সরকারি টাকায় গির্জা হয়। যদি সরকারি টাকায় তাই হতো, তাহলে বামফ্রন্ট এখানে 35 বছর রাজ করেছে, 30 বছর কংগ্রেস রাজ করেছে, তারা কেন করেনি? তোমাকেই কেন করতে হলো? হ্যাঁ, তোমাকে কেন পুজো কমিটিকে টাকা দিতে হয়? বাংলার মা দুর্গা কি আগে পুজো হতো না? নাকি মা দুর্গা খেদে বললো, ওরে মমতা তুই মুখ্যমন্ত্রী, আমি ছেলেপিলে নিয়ে কার্তিক গণেশকে নিয়ে সবাইকে নিয়ে যাচ্ছি, তুই টাকা দে, নাহলে আমার পুজো হবে না? হ্যাঁ, আজকে কার্নিভাল সরকারি টাকায়, লক্ষ্মীর ভাণ্ডার এই তো এক ধরনের ঘুষ, বেকার ভাতা এই তো এক ধরনের ঘুষ। বাংলার যুবকরা, বাংলার যুবতীরা চাই কর্ম, চাই কর্মস্থান। আজকে শিল্প তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, বাংলায় শিল্পের দেখা নাই রে, শিল্পের। যেদিনকে মমতা ব্যানার্জি বাংলার বুকে, সিঙ্গুরের বুকে টাটা কারখানাকে ডিনামাইট দিয়ে উড়িয়ে টাটা কোম্পানিকে ভেঙে চুরমার করে দিয়ে সেই সিঙ্গুরের বুকে শস্যের দানা ছড়িয়ে দিয়েছে, সেদিন থেকে বাংলার বেকাররা, বাংলার যুবতীরা, বাংলার যুবকরা চোখে সর্ষে ফুল দেখতে হচ্ছে। আজকে বাংলায়, ওপার বাংলার এত টান যে প্রধান হচ্ছে কে? সে হচ্ছে মুসলমান আর বাংলাদেশ। আজকে বাংলা বারুদের উপর বসে আছে, তাই মালদাতে উমর খালিদকে ধরতে হচ্ছে। তার মা বলছে আমরা তৃণমূল করি, আমার বেটা তৃণমূল করে, অর্থাৎ তৃণমূলে বাংলাদেশি জামাতি যোগ আছে। দিস ইজ দ্য প্রুফ। আজকে চিকন চাকুন ডাগুডুগু চায় শাহজাহান, যে নাকি বামফ্রন্টে আমলে টেকারের টিকিট করে তো, সে বলে
বিশাল প্রাসাদ, সেই প্রাসাদের রাত 12টায় পিঠে করার নাম করে বলতো চিকন চিকন ডাকুর ডুকুছে। আহা, তৃণমূলের কি ভাষা! মমতা বাবু, তুমি আর কোথায় লজ্জায় মুখ দেখাবে? তোমার আমলে সরকারি হাসপাতালে একটা মেয়ে অভয়া চিকিৎসা করতে গিয়ে, ডাক্তার হিসেবে চিকিৎসা করতে গিয়ে রাতে খুন হয়ে গেল। শুধু খুন হলো না, ধর্ষণ হয়ে খুন হলো। অভয়ার মা আজও নিবিতে কাঁদছে। আনিস খান খুন হয়ে গেল, আজও মানুষ আনিস বিচার পেল না। তামান্না কি অন্যায় করেছিল বাচ্চা মেয়ে, এত জয়ের উল্লাস উপনির্বাচনে যে তামান্নাকে খুন করে দিতে হলো। উল্লাসে উল্লাস আজকে। তাই বাংলার মুসলমানরা জেগেছে, বাংলার সনাতনীরা জেগেছে। আজকে শুভেন্দুকে তোমাকে জুতো দেখাতে হচ্ছে। মমতা বাবু, বিরোধী পক্ষকে তুমি যত চমকাবে, যত ধমকাবে, বিরোধী পক্ষ তত মজবুত হবে। হুমায়ুন কবিরকে যত চমকাবে, যত ধমকাবে, তার মেয়েকে যতই অত্যাচার করবে, তার মেয়ের সম্পত্তি যতই ক্রোক করবে, তার বউকে যতই আইনি নোটিশ পাঠাবে, ইস্পাত ঘষতে ঘষতে চকচক হবে, কবি মরচা নেই পড়েগা।